সকাল সকাল কি খেয়ে আসছিস তুই? উল্টো উল্টো বকিস না, যা এখান থেকে। ওই মেয়ে সাভারে থাকে, বাপ ভাই কিচ্ছু নেই, শুধু মা আছে। ওর মায়ের পার্লার আছে ওখানে, মেবি স্থানীয় মেয়ে। ও এখানে আসবে কোত্থেকে? আফেল সতর্ক হলো, ওই দুই বোনই যে এখন পিরোজপুর আছে এ ব্যাপারে ভাইকে এখনো জানায়নি সে। জানালেই প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো না কোনো ঝামেলা করবে। নিজেকে শান্ত করে রাফাতকে বলল, তুই কিভাবে জানলি ও সর্দার বাড়ির মেয়ে? আর এই তো কিছুক্ষণ আগে সর্দার বাড়িতে বৈশা মাথা ফাটাইছে সিঁড়িতে পইরা। শামসুল সর্দার, রেহান, খলিল সর্দার সবাই গাড়ি বইরা নিয়ে আসছে। আমরা তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম। আগে তো জানতাম খালি একটা ছেলেই ওনার, কিন্তু মেয়ের কথা তো জানতাম না। সাংবাদিক জিগানোর পরে কইছে, আপনি আমার কথা বিশ্বাস না করলে পিরোজপুর সমাচারে ঢোকেন, লাইভ চলছে এতক্ষণ, দেখেন। লাইভ দেখতেই গলা শুকিয়ে গেল পাভেলের। মারামারি, কাটাকাটি, দুপক্ষের মধ্যে ঝামেলা, এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসবে ভয় নেই, কিন্তু বিপত্তি ঘটবে সাংবাদিক নিউজ চ্যানেলগুলো নিয়ে। সদ্য এমপি হয়েছে ভাই, এর মধ্যেই যদি তার বিপক্ষে বিরোধী দলের মেয়েকে অপহরণের দায় পড়ে, সেটা কেরিয়ারে খুব বাজেভাবে প্রভাব ফেলবে। পরশ খানিকটা চিন্তিত হলো, ড্রয়ার থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, আগামী 1 মাসের মধ্যে যেন তোকে পিরোজপুরের মধ্যে না দেখে, ঘুরে কক্সবাজার। রাফাত যেন খুশিই হলো। এমনি তো এসব ঝামেলার মধ্যে না থাকাই ভালো। রাফাত চলে যেতেই চেয়ারে গা এলিয়ে দিল পরশ। চিন্তিত কণ্ঠে পাভেলের দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না একটু। যদি এমন কিছু হতো তাহলে এতদিনে ওই মৌমাছির বাচ্চা কত পর্যায়ে হোল ফোটাতো, গণিত শেষ করতে পারতি না। আর বড় মেয়ে জেলে, ছোট মেয়ে 2 দিন ধরে নিখোঁজ, আর সর্দার বাড়ি কেউ খুঁজবে না, এটা তো হতে পারে না। যাই হোক, খোঁজ নে। দিনের প্রথমাংশের শেষ প্রহর, কেবিন জুড়ে পিন পিনে নীরবতা। শুধু মাঝে মধ্যে নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে। শামসুল সর্দারের বুকের সাথে লেপ্টে রয়েছে আরশি। নানা আদুরে কথা বলে ছোট মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত শামসুল। পাশেই উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্পর্শী। দুই মেয়েকে নিজ হাতে খাইয়ে দিয়ে ক্রমান্বয়ে পাথরের সত্তাটাকে গলিয়ে এক বাবার রূপ ধারণ করছে। স্পর্শী মুচকি হেসে আরশিকে বাবার থেকে ছাড়িয়ে দিতে দিতে বলছে, তোকে তো আব্বু ভালোবাসে না, ছাড় তুই। একটু পর মা তোকে নিয়ে ঢাকা চলে যাবে, আমি একা থাকবো আব্বুর কাছে, ছাড় এখন। একটুও ছাড়ল না আরশি, বরং পূর্বের থেকেও হাতের বাঁধন শক্ত করে চাপটে ধরল। শামসুল সর্দার হেসে ফেললেন। দূর থেকে লুকিয়ে চোখ ভরে দেখতে লাগলো পিপাসা। হাই সংসার, কোন পাপ সে করেছিল যার কারণে আজ এতগুলো বছর পস্তালো। ইস, এই সুখ, এই শান্তি থেকে আজ কত বছর বিচ্ছিন্ন সে। কেন হলো এমন? ভাগ্যটা কি এমন ভাবেই লেখা ছিল? আদেও কি আর তাকে মেনে নেবে উনি? পারবে কি এই বৃদ্ধ বয়সী স্বামী সন্তান নিয়ে একসাথে থাকতে? নাকি পুনরায় যেতে হবে যানজটের ঘেরা ইট পাথরের শহরে? বিকেলবেলা ঘড়ির কাঁটা তখন 4টেই স্থির হয়ে আছে। সূর্য তার উত্তপ্ততা কমিয়ে দিয়েছে ধীরে ধীরে। হালকা রোদ, আবছা ছায়া, আবার কিছুক্ষণ পরপর ঠান্ডা দক্ষিণা হাওয়ায় প্রাণ চুরিয়ে যাচ্ছে। স্পর্শী বাড়ির প্রাচীর ঘেরা পুরো বাগানটাতে ঘুরে ঘুরে দেখছে। পেছনেই নেউটা বেড়ালের মতো আরশি লাফাচ্ছে। কপালের ব্যান্ডেজ খুলে ফেললেও স্টিচ খোলা হয়নি এখনো। সামনে রবিবার খোলা হবে। হাসপাতাল থেকে সেই দিনই বাড়ি নিয়ে এসেছে শামসুল। মেয়েদেরকে তার রুমের পাশের রুমটাই দিয়ে দিয়েছে, কিন্তু পিপাসার সাথে এখনো কোনো রকম বনি বনা হয়নি। প্রথম দিন থাকার পরে লজ্জায় পড়ে গেছিল পিপাসা। পুনরায় ঢাকা যেতে চাইলেও যেতে দেয়নি স্পর্শী। আগামী 9 দিন পর তার সেকেন্ড সেমিস্টার। একসাথেই যাবে বলে মাকে আটকে রেখেছে। মস্তিষ্ক বারবার যেতে বললেও মন মানছে না পিপাসার। সম্পর্কটা গোছানোর খুব স্বাদ তার। সেজন্যেই বেহায়ার চরম পর্যায়ে পৌঁছে বসে আছে এই বাড়িতে। আর বাগানে ঘুরতে ভালো লাগছে না স্পর্শীর। এবারে এই গ্রামটা ঘুরতে হবে। পা বাড়ানোর সাথে সাথেই আরশি তার হাত খপ করে ধরে ফেলল, বলল, আমিও যাব তোমার সাথে। দেখো, ডাক্তার বলছে হাঁটাহাঁটি করতে, নইলে মাথা ব্যথা করবে। নিয়ে যাও না প্লিজ। স্পর্শী বিরক্ত হলো, কিন্তু কিচ্ছু বলল না। গেটের সামনে আসতেই থমকে দাঁড়ালো। সামনেই বাইক নিয়ে গেটের বাইরে বের হচ্ছে শোভাম।
এই একটা মানুষকেই ভীষণ অদ্ভুত লাগে স্পর্শীর। বাড়ির প্রত্যেকটা সদস্য তাদের মেনে নিলেও এই লোক এখনো পর্যন্ত টু শব্দটিও করেনি। সেদিনের পর খুব একটা ডাইনিংয়েও দেখা যায় না তাকে। সকালে বের হয়, একদম রাত 2টোয় বাড়ি ফেরে। এতে মোটেও রুষ্ট না স্পর্শী। সে তো সৎ বোন, মানতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। মাঝে মধ্যে খুব অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয় তার। এই যেমন হুটহাট বাবা মাকে বলতে ইচ্ছে করে, তোমরা আমাকে একটা ভাই এনে দাও, খুব প্রয়োজন। এই শোভাম ভাইকে দিয়ে মোটেও হবে না। একে জ্বালানো চায় না একটুও, কেমন গম্ভীর মুডে থাকে, দরজা বন্ধ করে বসে থাকে। কিন্তু তখন জিভ কামড়ে ধরে হেসে দেয়। কি সব অবাস্তব চাওয়া তার। শোভাম প্রায় গেট ছাড়িয়ে বাইরে বের হয়েছে। স্পর্শী জোরে চেঁচিয়ে বলল, শোভাম ভাই, একটা স্কুটি তো গিফট দিতে পারেন। এই যে আপনি শান্তিতে ঘুরতে বের হচ্ছেন বাইক নিয়ে, কিন্তু দেখুন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। বলেই জিভ কাটলো। শোভাম গাড়ি থামালো, কিন্তু পেছনে ফিরল না। সেকেন্ড খানেক সময় ব্যয় করতেই আবার চলে গেল সদরের দিকে। স্পর্শী হাঁটছে। এক পর্যায়ে বাড়ির রাস্তা ছাড়িয়ে চলে এলো মেইন রাস্তার দিকে। বিশালাকার প্রশস্ত রাস্তা। এপাশে বিভিন্ন গ্রামের রাস্তা চলে গেছে, আর ওপাশে বিশাল ধান ক্ষেত। সবুজ বীজগুলোর উপর দিয়ে বাতাসের চাপ পুরো সবুজ সাগরের মতো ঢেউ বুনে যাচ্ছে। স্পর্শী ফোন বের করে ছবি তুলতে লাগলো। এর মধ্যেই কানে এলো আরশির চিৎকার। সে খুশিতে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে বলল, পাভেল ভাই, হাই, এই যে আমি আসি। চকিতে তাকালো স্পর্শী। সামনেই ধীর গতিতে একটা কালো গাড়ি চলে যাচ্ছে। জানালা খোলা, সেখান থেকে স্পষ্ট পাভেল শিকদারকে দেখা যাচ্ছে। মুহূর্তেই দুম করে পিঠের উপর কিল মারল স্পর্শী। পাভেল অবাক হয়ে গেল। জানালা থেকে মাথা বের করে স্পর্শীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি বাচ্চা মেয়েটাকে মারলে কেন? আশ্চর্য হয়ে গেল পরশ। এক হাত দিয়ে ব্রেক ধরে অন্য হাত দিয়ে পাভেলের কান টেনে ধরে গাড়ির ভেতরে ঢুকালো। দাঁতে দাঁত চেপে বলল, তাতে তোর সমস্যা কি? পড়ছেটা কোথায়? বিরক্ত হলো পাভেল, ভাইকে বলল, তুমি যে ওর বোনের সাথে লেগে থাকো তাতে সমস্যা নেই, আর আমি কিছু বললেই দোষ। গাড়ি চালাতে চালাতে পরশ বলল, আগের ব্যাপারে আলাদা, আর এখনকার পরিস্থিতিও আলাদা। আর আমার ওই মেয়ের সাথে কোনো শত্রুতা নেই। যা ছিল ওটা সাভারের মধ্যে। এসব চৌনপুটি ধরে হাত নষ্ট করতে চাই না আমি, আর তোকে যেন এসবের মধ্যে না দেখি। অনবরত কাঁদছে আরশি। রাস্তার পাশে পা বিছিয়ে কাঁদছে। চিৎকার করে বলছে, তুমি আমাকে ওর সামনে কেন মারলা? আমার কোনো প্রেস্টিজ নাই? এখন ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না? এত বড় হয়েছি আমি, তাও অন্য সব ছেলেদের সামনে বসে তুমি আমাকে মারো। আজকে আমি আম্মুর আব্বুর কাছে নালিশ দিব। স্পর্শী চোখগুলো ছোট ছোট করে বলল, ঠিক আছে, আমিও আব্বুকে বলবো তুই পাভেল শিকদারকে ডেকে ডেকে হাই বলছিলি, যে কিনা আমাদের শত্রু। খেপে গেল আরশি, বলল, তো কি হয়েছে? উনি কি আমার কোনো ক্ষতি করছে? বরং তোমার ওই এমপির থেকে আমাকে ছাড়াইয়া সাভারে দিয়ে আসছে। থমকে তাকালো স্পর্শী। আরশির দিকে তাকিয়ে বলল, এই এক মিনিট, আমার এমপি মানে কি মিন করতে চাইছিস? আরশি ছুটে বাড়ির রাস্তার দিকে গেল, বলল, তুমি আব্বুকে আমার নামে কিছু বললে আমিও আব্বুকে বলে দিব তুমি এমপির সাথে প্রেম করো। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। সে আর ওই এমপি, তাও আবার প্রেম, এটা কি আদেও সম্ভব? পরন্ত বিকেল। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে তার স্থানে উদয় হয়েছে লাল কুসুমের আভা। সেই আস্তরণের প্রভাবে পৃথিবীর রূপ হয়েছে ঈষৎ আরক্তিম। আর সে ভেতরের রাস্তায় ছুটছে। স্পর্শীকে ভয় পেয়ে দৌড়ালেও ঝগড়া করতে মোটেও পিছু পা হচ্ছে না। হতাশ হলো স্পর্শী। বোনকে বকতে বকতে নিজেও গেল পিছু পিছু। ভারাক্রান্ত বোন নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো আরশি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার। যদি জানতো এমন কিছু হবে তাহলে কোসমিন কালেও সে বাড়ির বাইরে বের হতো না। ইস, ক্রাশের সামনে প্রেস্টিজ একদম পাংচার হয়ে গেল। মুখখানাকে অন্ধকার করে রুমের মধ্যে ঢুকতেই পিপাসা এগিয়ে এলো। আজ একদিন যাবৎ মেয়েদের সাথেই ঘুমায় সে। তাদের বাবার সাথে কথা তো দূর, সামনে যেতেও লজ্জা পায়। আর শামসুল সর্দারও যথাসাধ্য এড়িয়ে চলে তাকে। আরশির গায়ে হাত দিয়ে বলল,
ওমা, জ্বর উঠছে নাকি? মুখটা এমন শুকনো কেন? আরশি ঠোঁট উল্টে ফেলল, মাকে জড়িয়ে ধরে নালিশ স্বরূপ বলল, তোমার মেয়ে আমাকে সারাদিন মারে। আজকে কতগুলো ছেলেদের সামনে বসে মেইন রোডে দাঁড়িয়ে কিল মারছে। আমার কি লজ্জা করে না? দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল স্পর্শী, কিন্তু ভেতরে আর ঢুকলো না। এখন গেলে গাদাখানেক কথা শোনাবে পিপাসা, এর থেকে বাবার ঘর শ্রেয়। আলতো পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। বাবার ঘরের একপাশে বিশাল বইয়ের তাক, সেখান থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি হাতে নিল। এই বইটা এর আগেও একবার পড়েছে স্পর্শী, কিন্তু তাও এক নতুন চিন্তাধারা তার অনুভূতিটাকে নতুন করে রাঙালো। বাবা নিশ্চয়ই এই গল্প পড়েছে মায়ের জন্য, হয়তো বইয়ের পাতায় খুঁজেছে প্রিয় মানুষের অনুপস্থিতিতে ঠিক কিভাবে অপেক্ষা করতে হয়। তবে বস্তুত পক্ষে সত্যি কথা বলতে গেলে এই বইটা তেমন পছন্দের নয় স্পর্শীর। হুমায়ুন আহমেদের লেখা এই বইটাই হয়তো তাকে টানতে পারেনি। যতটা ধৈর্য নিয়ে লেখক বইটা শুরু করেছিলেন, তার দ্বিগুণ গতিতে অতি ব্যস্ত হয়ে উপন্যাসটাকে শেষ করেছেন। এই বইটার সবগুলো চরিত্র কেমন ধোঁয়াশা। সবচেয়ে অপছন্দের চরিত্র হচ্ছে সুরাইয়া। উপন্যাসে সুরাইয়াকে না পাগল চিহ্নিত করেছে আর না তো একজন স্বাভাবিক মানুষ। অত্যন্ত বিরক্তিকর এক মাকে সৃষ্টি করেছে হুমায়ুন আহমেদ। বাস্তবে একজন পাগল ও তার সন্তানকে আগলে রাখে, অথচ এই গল্পে তার উল্টো প্রকাশ হয়েছে। সবচেয়ে পছন্দের যদি কোনো চরিত্র থাকে সেটা হচ্ছে নায়িকা মিতু এবং বোনের চরিত্র। মুন্নি চরিত্রটাকে প্রথমে রহস্যময় করলেও পরবর্তীতে এটা নিয়ে খোলসা করেনি। আবার ইমনের বাবার পরিণতিও খোলসা করেনি। আদেও সে মারা গেছে নাকি অন্য কোথাও বিয়ে করেছে এমনটা কিছুই ক্লিয়ার করা হয়নি। তার উপর শেষে গিয়ে ইমনের সাথে নাটকীয় এক স্মৃতিহীনতা ঘটিয়েছে। মানে কি অদ্ভুত, কাউকেই চিনতে পারছে না, শুধুমাত্র নায়িকা আর ছোট চাচা ছাড়া। বিরক্ত হলো স্পর্শী, রেখে দিল বই। এরপর খুঁজতে লাগলো নতুন বই। হাতের কাছে ধরা দিল প্রিয় একটা বই, সেটাকে নিয়ে পুনরায় খাটে গেল। ডুবে গেল সেই বাউন্ডুলে ছন্নছাড়া হিমুর মধ্যে। প্রায় মিনিট খানেকের মধ্যে ভেসে উঠল আননোন নাম্বার। রিং বাজছে অনবরত। রিসিপ্ট করে কানে ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলে উঠল, আর সে সূত্র আছে। আমি ওর ক্লাস টিচার বলছি, বেশ কিছুদিন ধরে কলেজে মিসিং সে। ও কি অসুস্থ? স্পর্শী অবাক হয়ে নাম্বারের দিকে তাকিয়ে রইল। গলার এই স্বরটা পরিচিত হলেও ঠিক ধরতে পারল না। বলল, ও একটু অসুস্থই, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কলেজ শিটে তো মায়ের নাম্বার দেওয়া ছিল। ঘাবড়ে গেল ওপাশের যুবক। বড্ড রিস্ক নিয়ে ফোন করেছে সে। আমতা আমতা কণ্ঠে নিজেকে যথাসম্ভব সামলে বলে উঠল, এটা আর সে নিজে দিয়েছে। ওর কাছে একটু দেওয়া যাবে? সামনে এক্সাম, নোটিশ দেওয়া হয়ে গেছে, রুটিনে অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। ততটা মনোযোগ দিল না স্পর্শী। তার মন এখন উপন্যাসের পাতায়। ত্রস্ত পায়ে বইটাকে হাতে তুলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। জোর গলায় বলল, এই আরশি, তোর ফোন, টিচার কথা বলবে। ছুটে এলো আরশি। কিছুটা অবাকই হলো, তাকে কেন টিচার ফোন করবে। হাত বাড়িয়ে ফোনটা কানে নিতেই রুমে চলে গেল স্পর্শী। আরশি শান্ত গলায় বলল, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে চাপা হাসির শব্দ পাওয়া গেল। এরপর গমগমে কণ্ঠে ভেসে আসলো, তোমার বোনের থেকে 100 হাত দূরে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াও। আমি টিচার নই, তোমার পাবেল ভাই। উত্তেজনায় হার্ট ব্লক হওয়ার মতো অবস্থা আরশির। দুহাত দিয়ে মুখ চেপে ধরে অস্ফুট আর্তনাদ করলো। বলল, পাবেল ভাই, আপনি আপনি আপুর ফোনে কেন ফোন করেছেন? আল্লাহ, ও বুঝতে পারলে সুনামি বয়ে দিবে। আপনি মায়ের ফোনে ফোন দিতেন, না হলে তো আর কোনো ভয় থাকতো না। ভ্রু কুচকে ফেলল পাভেল, শাসনের সুরে বলল, গর্ধব, আমি তোমার মায়ের নাম্বার পাবো কোথায়? এই নাম্বারটাও তো ভাইয়ের ফোন থেকে অনেক কাঠখড় পুড়িয়ে এনেছি। এই মুহূর্তে একদম ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে আরশি। কিছুক্ষণ পর পর নিচে তাকিয়ে অবস্থান বুঝে নিচ্ছে বাড়ির লোকজনের। ওপাশের কথার পরিপ্রেক্ষিতে বলল, আচ্ছা আমি বলছি, আপনি লিখুন 0161795 লিখেছেন? ওপাশ থেকে হু কণ্ঠস্বর ভেসে আসলো। সাথে সাথেই জিজ্ঞেস করলো, আচ্ছা, তখন ডাকছিলে কেন? কিছু বলতে চাইছিলে নাকি? ভাইয়ের সাথে ছিল, তাই শুনতে পারেনি। এখন বলো।
হা হয়ে গেল আরশি। তার বিশ্বাসই হচ্ছে না পাভেল ভাই এতটা স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। কি জন্যে ডেকেছিল সেটা জানতে চাইছে। আনন্দে চোখটা ঝাপসা হয়ে এলো। কোমল কণ্ঠে বলল, কণ্ঠকে আরেকটু মধুর করলো পাভেল। মেয়ে পটাতে ওস্তাদ সে, আর এইটুকু মেয়েকে সে পটাতে পারবে না এটা অসম্ভব। চিন্তিত কণ্ঠে বলল, কপালের সেলাই কবে খুলবে? ব্যথা কি কমেছে? তোর দেখে শুনে চলবে না তুমি? বসে পড়ল আরশি। প্রতিটি কথা যেন তার হৃদয়ে নতুন করে আর এক অনুভূতির জন্ম দিয়েছে, যেটা পূর্বের অনুভূতিগুলোকে আরো গাঢ় করছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না আরশির, দম যেন অজানা এক আবেগে আটকে যাচ্ছে। প্রতিটি কথা যেন জড়িয়ে যাচ্ছে বারবার। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আয়েশ করে বসলো পাভেল। বুঝলো কাজ হয়ে গেছে, এবারে কথা বের করতে হবে। আদুরে কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, শোনো, তুমি কি তোমার আব্বুকে আমাদের ব্যাপারে বলছিলা? শ্বাস আটকে গেল আরশির। কি বলবে সে? পাভেল কি তার সাথে প্রেম করছে? সে কি এই সম্পর্কের কথা আব্বুকে জানাতে বলছে? কিন্তু তাদের প্রেম হলো কখন? কেউ তো কাউকে প্রপোজ করেনি এখনো। অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করলো। কি বলবো পাভেল ভাই? আশাহত হলো পাভেল। নাক মুখ খিচিয়ে গালি দিতে ইচ্ছে করছে। আজ ভাইয়ের জন্য এই বাচ্চা মেয়ের সাথে এত ঘ্যান ঘ্যান করতে হচ্ছে তার। আজ বিকালেও স্পর্শীকে যতটা রাগী অবস্থায় দেখলো তাতে শিওর সে এখনো ভাইকে দেখতে পারে না। যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে ভেবেই এই কাজে অগ্রসর হয়েছে। নিজেকে যথাসম্ভব সামলে রেখে বলল, ওই যে তোমাকে কিডন্যাপ করেছিলাম, ওই ব্যাপারে বাড়িতে কি বলছো? মুখখানা চুপসে গেল আরশির। সে কি না কি ভেবেছিল, আর কি হলো? মলিন কণ্ঠে বলল, না, এখনো বলিনি, তবে আপু হয়তো বাবাকে বলে দিবে। চমকে উঠল পাভেল, উত্তেজিত হয়ে বলল, এই না না না, একদম না। দেখো আরশি, তুমি ভীষণ বুঝতা। দেখো, এই কথাগুলো যদি বাবাকে বলো তাহলে আবার ঝামেলা বাঁধবে, মারামারি, কাটাকাটি, এমনকি খুনোখুনিও হয়ে যেতে পারে। কি দরকার এসবের? আমি তো ছেড়ে দিয়েছি তোমায়, আপুকে বুঝিয়ে বলবা। ওকে মাই গুড গার্ল। সম্মোহিত হওয়ার ন্যায় মাথা দুলিয়ে আরশি বলল। আচ্ছা। ত্রস্ত পায়ে রুমে ঢুকলো পরশ। নিত্যদিন ভাইকে ক্রমশ যন্ত্রণা দিতে থাকা পাভেলকে আজ চুপচাপ রুমের মধ্যে ঘাপটি মেরে থাকতে দেখে সন্দেহ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তড়িঘড়ি করে ফোন কাটলো পাভেল। ভ্রু কুচকালো পরশ। মুহূর্তেই ছো মেরে ফোন নিজের হাতে নিয়ে এলো। কল লিস্টে স্পর্শীর নাম্বার ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন কণ্ঠে বলল, এটা ওই মেয়েটার নাম্বার না? কি বলছিলে ফোনে? ঘাবড়ে গিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল পাভেল। ভাইয়ের দিকে তাকিয়ে সন্দেহী চোখে বলল, বার নাম্বারটা দেখি ঠোঁটস তো, পুরোপুরি নামটাও তো তোর মনে থাকে না, অথচ এই মেয়ের ফোন নাম্বারও মুখস্থ। আব্বুকে জানাবো নাকি? চোখ দিয়ে কটমট করে উঠল পরশ। পাভেলের কান টেনে ধরে বলল, কথা ঘোরাতে চাইছিস তাই না? সত্য করে বল, ওই মেয়ের সাথে কি কথা বলছিলি তুই? বললাম না ওদের এড়িয়ে চলতে। ঘাড়কাত করে ব্যথাতুর শব্দ করে নিজেকে ছাড়িয়ে নিল পাভেল। ভাইয়ের থেকে এক হাত দূরে পিছিয়ে বসলো। বালিশটাকে কোলে নিয়ে মুখভঙ্গি সিরিয়াস করলো, বলল, আমি কি ইচ্ছে করে কথা বলতেছি নাকি? তোর জন্যই তো বলতে হচ্ছে। কি দরকার ছিল হুট করে কিডন্যাপ করার? এবার যদি কোনোভাবে সর্দাররা জেনে যায় ওদের মেয়েকে কিডন্যাপ করেছিলি তাহলে কি হবে একবার ভাবতে পারছিস? বড় বড় আর্টিকেল ছাপা হবে তোর বিরুদ্ধে, আব্বুর মান সম্মান সব চাঁদে উঠবে। এরপর তুই এমপি কেন, প্রধানমন্ত্রী হলেও ঘর ছাড়া করতে দুবার ভাববে না। আমি চাই না আমার ভাইয়ের কেরিয়ার শুরুর আগে শেষ হোক। পরশ মন দিয়ে শুনল। এরপর হেয়ালি করে বলল, বুঝলাম। তো এখন আপনি কি করতে চাইছেন? ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে? নাক সিটকালো পাভেল, বলল, আরে দূর, সেরকম কিছু না। ওর বড় বোন যতটা ডেঞ্জারাস, ছোট বোনটা ঠিক ততটাই নরম। ওকে বাগে নেওয়া খুব সহজ, তাই বোঝাচ্ছিলাম পটিয়ে ফাটিয়ে, যাতে বাপের কাছে এসব কিছু না বলে, আর না তো বোনকে বলতে দেয়। পরশ উঠে দাঁড়ালো। হেয়ালি করে পুনরায় বলল, তোর কি মনে হয় ওরা তোর কথায় চুপ করে থাকবে? বলার হলে এতদিনে বলতো। তোরা তো নাটক করতে হবে না, আমি বুঝে নেব। ফোনের নাম্বারটার দিকে তাকিয়ে রইল আরশি।
মনের মধ্যে অজস্র রঙিন প্রজাপতিরা ডানা ঝাপটাচ্ছে। প্রাণটা অতি চঞ্চলতার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে। ইচ্ছে হচ্ছে সারা বাড়ি ঘুরে ঘুরে নাচতে। এ কেমন অনুভূতি! ফোন হাতে বাবার রুমের সামনে যেতেই দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। আলতো টোকা মারতেই ভেতর থেকে থমথমে কণ্ঠে স্পর্শী বলল, এখন ফোন লাগবে না, নিয়ে যা সাথে, বিরক্ত করবি না আমায়। শুনতেই আনন্দে গদগদ হয়ে উঠল আরশি। এক ছুটে নিজেদের রুমে গেল। বিছানায় শুয়ে উপর হয়ে ঢুকলো পাভেল ভাইয়ের আইডিতে। আলতো হাতে শাড়ির কুচিটা ঠিক করে নিল স্পর্শী। আজকে জীবনের প্রথম তার খুব করে রূপা হতে ইচ্ছে করছে। হিমবিহীন রূপা। উপন্যাসে হিমু রূপাকে অপেক্ষা করালেও আজ স্পর্শী কোনো হিমুর প্রতিশ্রুতি ছাড়াই তাকে খুঁজে বেড়াবে। মায়ের পুরো আলমারি খুঁজে নীল রঙের শাড়ি পেল না। শেষমেশ হাফ সিল্কের একটা অফ হোয়াইট কালারের শাড়ি পেল। কালো একটা ব্লাউজের সাথে ঝটপট পরে নিল। গাজরা নেই। বাস্তবিকভাবে আজ অব্দি কখনো শাড়ি পরেছে কিনা মনে নেই স্পর্শীর। হয়তো সাধ্য থাকলেও কখনো সাজ জাগেনি, আর না তো সময় পেয়েছে। হালকা সাজে চুলগুলো ছেড়ে দিয়ে বড় দুল পরে নিল। ব্যাস, হয়ে গেছে তার সাজ। চোখে কাজল দিয়ে লাস্ট ফিনিশিংটা করতেই দরজা খুলে পা সবার অগোচরে বের হলো। আর সে রুমে আছে। মা মেঝো কাকির সাথেই রান্নাঘরে। ছোট কাকি নিজের রুমে বসে আছে। বাদবাকি বাড়ির ছেলেরা কেউই এখনো ফেরেনি। পা টিপে সবার গতিবিধিকে একবার নজরে এনে আলগোছে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। গেটের সামনে মধ্যবয়স্ক দারোয়ান বসে আছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। পাত্তা দিল না স্পর্শী। গুনগুন করে গান গাইতে গাইতে গেট পেরিয়ে রাস্তায় বের হলো। কি অদ্ভুত জীবনটা! এই তো কিছুদিন আগেই এই সময়টা সে ওই কোলাহলপূর্ণ যানবাহনে চড়ে বাড়ি ফিরত টিউশনি শেষ করে। কতই না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো। কখনো প্রতিবাদ তো কখনো সবার আড়ালে অশ্রু বিসর্জন। আহ, মনে পড়লেই কেমন কেঁপে ওঠে শরীর। অথচ আজ আজ সে মুক্ত পাখির মতো। তার একটা বাসা রয়েছে। এই অচেনা অঞ্চলে এত রাতে সারাটা সময় থাকলেও ভয় নেই, কেননা তার রক্ষক রয়েছে। গায়ে আঁচড় পড়ার আগেই তাকে বিপদ মুক্ত করবে তারা। মৃদু বাতাসের সাথে তাল মিলিয়ে আঁচল ওড়াচ্ছে স্পর্শী। আলতো পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে মেইন রাস্তার দিকে। ওখানকার ধানক্ষেতের সামনে দাঁড়ালে প্রাণ ছুড়িয়ে যায়। বাতাসের দমকা হাওয়ার তীব্রতা অন্তরস্থল ছুঁয়ে যায়। রাস্তার দুপাশে কিছুটা ব্যবধানের পরপর ল্যাম্পপোস্ট লাগানো। তার আলোয় অনেকটাই অন্ধকার সরে আলোকিত হয়েছে প্রকৃতি। স্পর্শী হাঁটতে লাগলো ধীর পায়ে। নিস্তব্ধ রাত। এখান থেকে সদর খানিকটা দূরে। বিপরীত দিক থেকে একটা বাইক এগিয়ে আসছে। দুজন পরিপূর্ণ যুবক বসে আছে তাতে। হাই স্পিডে চালানো বাইকটা হুট করেই থামিয়ে দিল সুজন দেওয়ান। পেছনে থাকা রাকিব থমকে গেল সামনে তাকিয়ে। দূরেই একটা ছায়া আলতো পায়ে হেঁটে যাচ্ছে। সাদা শাড়ির আস্তরণ হাঁটু অব্দি চুলগুলো দেখতেই গলা শুকিয়ে গেল তার। আমতা আমতা করে বলল, সুজন ভাই, ওটা কি সামনে? দেখ তো, পেতনি মনে হচ্ছে। সুজন কিছুক্ষণ ভাবলো তার নিজেরও সন্দেহ হচ্ছে, কিন্তু ঘাবড়ালো না। রাকিবের উদ্দেশ্যে বলল, সিগারেট আছে না সাথে? দুইটা জ্বালা। আর ভয় পাইস না, এমন কিছু হইলে আস্তে কইরা কাছে গিয়া গাড়িটা জোরে টান দিব। মাথা নাড়ালো রাকিব। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে একটা সুজন এবং অন্যটা নিয়ে মুখে নিল। এরপর ধীর গতিতে বাইক চালাতে শুরু করলো সুজন। মানবীটার কাছে যেতেই টের পেল স্পর্শী। গাড়ির উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরল। এরপর রাস্তার মাঝখান থেকে সরে গেল কিছুটা সাইডে। থমকে গেল সুজন। বাইকের গতি আর কমালো। এক ধ্যানে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। রাকিবের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, মামা, ছবি তুলে পারলে 1000 তোর, বুঝতে পারে না যেন। দ্রুতই ক্যামেরা বের করলো রাকিব। স্পর্শী আলতো পায়ে হাঁটছে আর বাইকও তার সাথে তাল মিলিয়ে চলছে। ব্যাপারটা বুঝতেই দাঁড়িয়ে পড়ল। সুজনের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার, যাচ্ছেন না কেন? কথা বলতে গিয়ে গলাটা পরিষ্কার করে নিল সুজন। এরপর বলল, আমি যেটা ভাবছি সেইটাই ঠিক। ভ্রু কুচকে তাকালো স্পর্শী। বলল, তা আপনি কি ভেবেছেন? এক হাত দিয়ে মাথা চুলকে সুজন বলল, পেছন থেকে দেখে ভাবছি কোনো মানুষ হবা না তুমি। সামনে দিয়ে দেখে প্রমাণ পাইলাম তুমি তো পরি। হাসলো স্পর্শী। বলল,
আপনি কি জানেন আপনি ফ্ল্যাটিং লেভেলে খুব কাঁচা? এভাবে মেয়ে পটানোর চেষ্টা করলে তো মেয়েরা পটবে না। নতুন কিছু ইউজ করুন, আপডেট হন, ওকে? বলেই উল্টে ঘুরে হাঁটলো। সুজন পিছু নিতে গিয়েও গেল না, রাকিবের উদ্দেশ্যে বলল। ছবি তুলছিস? ফোনটা হাতে দিল রাকিব। লুকিয়ে তোলার কারণে খুব বেশি সুন্দর হয়নি, কিছুটা ধোঁয়াশা উঠেছে, কিন্তু এতেই খুশি সুজন। বাইক চালিয়ে যেতে যেতে বলল। খোঁজ নিস তো মেয়েটাকে। স্পর্শী এবার উল্টো পথে হাঁটতে শুরু করলো। এখানে বই আনেনি, ফলস্বরূপ একা ভালো লাগছে না বাড়িতে। রাস্তার এক কোণ দিয়ে ধানক্ষেতের পাশে গেল। অনেকটাই শুকনো মাটি, বাতাস আসছে খুব জোরালো ভাবে। বসে পড়লো সেখানে। মিনিট খানেকের মধ্যেই রাতের দ্বিতীয় বাইকটা থামলো। নিশ্চয়ই কিছুক্ষণ আগে সেই ছেলেটি আবারও আসছে। বিরক্ত হলো স্পর্শী। পিছু ফিরে তাকাতেই দেখলো শোভাম নেমে এদিকেই আসছে। শাড়ির আঁচল গুছিয়ে তড়িঘড়ি করে উঠল স্পর্শী। ইতিমধ্যেই কপালের মাঝখানটায় সরু ভাঁজ পড়েছে শোভামের। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো। এখানে কি করছো তুমি? স্পর্শী অবাক হলো। এই প্রথম হয়তো শোভাম ভাই তার সাথে কথা বলেছে। অদ্ভুত এক ভালো লাগাই ছেয়ে গেল। আলতো হাসার চেষ্টা করে বলল। এই তো একটু ঘুরতে বের হলাম। কপালের ভাঁজগুলো আরো জোরালো হলো শোভামের। গম্ভীর মুখে বলল। এটা ঢাকা নয়, সেটা বুঝে শুনে চলাফেরা করবে। এত রাতে পাগলেও শাড়ি পরে ঘুরতে বের হয় না। আশেপাশের লোকজন দেখলে ভাববে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো, বুঝেছো? আলতো পায়ে সামনের দিকে হাঁটা শুরু করলো স্পর্শী। খামখেয়ালি কণ্ঠে বলল। আশেপাশের লোকজন কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয় ভাইয়া। ইচ্ছে করেছে শাড়ি পরেছি, আবার ভালো লেগেছে ঘুরতে বেরিয়েছি, এতে তাদের কি? ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস ছাড়ল শোভাম। বোনের পিছু পিছু হেঁটে উঠে গেল রাস্তায়। বলল। এখানে আশেপাশে নেশাখোর ছেলেপেলের অভাব নেই। এভাবে একা একা বের হওয়া মোটেও সেফ নয়। এটা বোঝার যথেষ্ট ক্ষমতা তোমার আছে, তারপরও ভয় হয় না? বাইকে ওঠো। স্পর্শী উঠল। এর মধ্যেই বাইক স্টার্ট করলো শোভাম। ভাইয়ের প্রশ্নের উত্তরে বলল। আমি কাউকে ভয় পাই না। হাসলো শোভাম, কিন্তু স্পর্শীর অগোচরে আজ দুপুরের দিকে ছাদের দরজায় তেলাপোকা দেখে আর ছাদে যায়নি সে। দরজা না খুলেই চলে এসেছে। সেই মেয়ের বলছে ভয় পায় না। হেয়ালি করে বলল। নিজেকে বাহাদুর ভাবো নাকি? স্পর্শী ভাবলো কিছুক্ষণ, কেমন জানি এক ভালো লাগা কাজ করছে ভাইয়ের সাথে কথা বলতে। না চাইতেও কেমন ন্যাকামি করে কথাগুলো বলছে সে। আশ্চর্য, কি এক অদ্ভুত পরিবর্তন। বাপ ভাইয়ের সাথে কথা বলতে গেলেই সে আতুরে ন্যাকা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ভেবেচিন্তে বলল। না, বাহাদুর কেন হতে যাব? বাহাদুর তো হয় ছেলেরা। আচ্ছা, বাহাদুরের ফিমেল ভার্সন কি ভাইয়া? শোভাম বাইক চালাতে চালাতে বলল। জানি না তো, নেই মনে হচ্ছে। গেটের সামনে এসে গেছে বাইক। থামাতেই নেমে পড়ল স্পর্শী। শোভাম বাইক ধরে সামনে এগোতে লাগলো। ভাইয়ের পেছন পেছন যেতে যেতে বলল। তাহলে আমি বাহাদুরের বউ হব, অত্যন্ত সাহসী যাকে বলে। মুহূর্তেই গেট বন্ধ করতে করতে দারোয়ান মুখ চেপে হেসে দিল। ভ্রু কুঁচকে ফেলল স্পর্শী। ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে গ্যারেজের কাছে এসে গেছে তারা। স্পর্শী শোভামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। দারোয়ান কাকা অমন করে হাসলো কেন? শোভাম থামলো। স্পর্শীর দিকে তাকিয়ে ঠোঁট চেপে বলল। চাচা হাসছেন কারণ ওনার নাম বাহাদুর। পাক রুদ্ধ হয়ে গেল স্পর্শী। এক ধ্যানে তাকিয়ে রইল গেটের দিকে। সর্বনাশ! নিস্তব্ধ পরিবেশ। মুহূর্তের ব্যবধানে দাপটের সাথে আসা হিমেল সতেজ হাওয়াগুলো দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। ঘুমন্ত স্পর্শীর শরীরকে করে দিচ্ছে আরো শীতল। সোজা থাকা পা দুটোকে আরেকটু ভাঁজ করে গুটিসুটি দিয়ে শুলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। বড় বড় ফোঁটাগুলোর মাঝখানে পাথরকৃতির শিলা পড়ছে। ফলস্বরূপ হিম হয়ে এলো স্পর্শীর শরীর। কিন্তু অদ্ভুত, তাকে কেউ গায়ে একটা চাদর জড়িয়ে দিচ্ছে না। এই কনকনে ঠান্ডার মধ্যে চিংড়ি মাছের ন্যায় বাঁকা হয়ে শুয়ে পড়ল। মুহূর্তেই বৃষ্টির ছাট মাথায় নিয়ে রুমে ঢুকলো শামসুল। সবাই ড্রয়িং রুমে আছে, অথচ স্পর্শী নেই। মেয়ের বিছানার কাছে যেতেই চমকে উঠল। গায়ে হাত দিতেই চোয়াল শক্ত হয়ে এলো। দরজার কাছে গিয়ে কণ্ঠস্বর উচ্চে উঠিয়ে বলল।
মেয়েটা এই ঠান্ডার মধ্যে কাঁপছে, এর মধ্যে কেউ একটা কাঁথা গায়ে দিয়ে দাওনি নাকি? গায়ে লাগছে না কারো? আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি গত 19টা বছর আমার মেয়ে দুটো ঠিক কতটা কষ্টে ছিল। এভাবে না খেয়ে না নিয়ে ঠান্ডার মধ্যে পড়ে থাকলেও কেউ খেয়াল করেনি। বলেই আবারও ভেতরে চলে এলো। সোনালি পিপাসার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। কথাগুলো যে পিপাসাকেই বলেছে সে ব্যাপারে নিশ্চিত তারা। পিপাসা নড়ে চড়ে উঠল, গলায় জোর এনে বলল, কানে